হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে দিনটি হচ্ছে মঙ্গলবার। ঘড়িতে এখন বাজে সকাল ওই 6টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকে আমার 6টার মধ্যে সমস্ত কাজকর্ম হয়ে গেছিল, যেমনটা বাসি কাজ, স্নান সমস্তটাই। আর তারপরে স্নান টান করে এসে গাছে কিন্তু প্রচুর ফুল ফোটে এখন, তাই জন্য গাছের থেকে আগে ফুলগুলো তুলে নিয়ে এসেছি আর তারপরে ঠাকুর ঘরে চলে এসেছি। আর তারপরে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে পুজোটাও সেরে নিচ্ছি। আর পুজো দেওয়ার কাজটা হয়ে যাওয়া মানেই সকালবেলা কিন্তু আমার অনেকটা কাজই এগিয়ে যাওয়া আর নিজেকেও একটু পজিটিভ করে নেওয়া। আর পুজো সেরে তারপরে কিন্তু চলে যাব প্রতিদিনের মতন যেরকম রান্নাঘরের কাজগুলো থাকে সেগুলো করে নিতে। কালকে সোমবার ছিল, কালকে হাজবেন্ডই পুজো দিয়েছে। আজকে মঙ্গলবার, আজকে থেকে আমার আবার সারা সপ্তাহ ডিউটি। আসলে একটা দিনও যদি ঠাকুর ঘরে না ঢুকতে পারি, সত্যি কথা বলতে মনটা না ভীষণ খারাপ লাগে। আর যেদিন করে ঠাকুর ঘরে সকালবেলা এই কাজগুলো করে নিতে পারি, আমার কিন্তু খুব ভালো লাগা থাকে। আসলে ঠাকুর পুজোটার মধ্যে কিন্তু সারাদিনের অনেকটা এনার্জি পাওয়া যায় আর অনেকটা পজিটিভিটিও পাওয়া যায়। তো যাই হোক, ওইদিকে পুজো দিতে দিতে হাজবেন্ড তো উঠে গেছিলই, সাথে তোজও কিন্তু উঠে গেছে। তোমরা ওই ঠাকুর ঘরের যে দরজা আছে তার কাছে দেখতে পাবে হয়তো, তোজো আবার একটু ঘুরে আমাকে দেখে গেল। ও ঘুম থেকে উঠেই আগে মাকে খুঁজবে, বাবাকে খুঁজবে, কে কোথায় আছে। কেউ যদি ওকে প্যাম্পার করে তুলে দেয়, তারপরে আবার যে থাকবে না সেখানে তাকে খুঁজে বেড়াবে। তো যাই হোক, আজকে পুজো দিতে দিতেই দেখলাম হাজবেন্ড আবার চাটা করে নিয়ে এসছে, সাথে তোজোর দুধটা জাল দিয়ে তোজোর খাওয়াটাও করে নিয়েছে। তাই চা টা খেয়ে তারপরে সোজা একেবারে রান্নাঘরে ঢুকেছি। আর আজকে তোজোকে না একটু টিফিনে ভাবছি একটু আলু পরোটা দেবো। কালকে রাত্রিবেলা একটু আলু সিদ্ধ করেছিলাম, কারণ একটা স্ন্যাক্স আইটেম বানিয়েছিলাম। সেটার ভিডিও না তোমাদের সাথে শেয়ার করা হয়নি, খুব মিস করছিলাম কেন যে শেয়ার করলাম না সেটা ভেবেই। তবে যাই হোক, অন্য অনেক দিন বানাবো, তখন তোমাদের কাছে সেটা শেয়ার করব। ওইটা সেদিন আমার যেহেতু প্রথম দিন ছিল, একটু ভয়ে ভয়ে বানিয়েছিলাম। তাই কালকে যখন আলুগুলো সিদ্ধ দিই, ভেবেছিলাম দুটো আলু এক্সট্রা আমি সিদ্ধ দিয়েই রাখবো, তাহলে তোজোকে কালকে আমি আলু পরোটা দেওয়ার সময় আর আলুগুলোকে আমার এক্সট্রা করে সিদ্ধ করতে হবে না। তাই সিদ্ধ আলুগুলোকে রাত্রিবেলা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, ফ্রিজ থেকে বার করে এখন কিন্তু আলুটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি। তার মাঝে আলুর পুরটাকে কিন্তু সুন্দরভাবে করে নিচ্ছি। আর কি জানো তো, আমি কিন্তু চা খেতে খেতে ওইদিকে আলু পরোটার জন্য আমি কিন্তু আটাটাকেও মাখিয়ে রেখেছিলাম। আর এদিকে কড়াইতে কিন্তু তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আর তারপরে গ্রেট করা আলুটা দিয়ে, আর এখানে মশলা হিসাবে জিরের গুঁড়ো, একটু সামান্য লঙ্কার গুঁড়ো আর নুন হলুদ দিয়েছিলাম। আর ওপর থেকে একটু কসুরি মেথি দিয়ে ভালো করে কিন্তু পুরটা বানিয়ে নিয়েছি। এটাই কিন্তু আজকে সকালের আমাদের সকলেরই ব্রেকফাস্ট থাকবে। তবে সবার ব্রেকফাস্টটা পরে করব, আগে তোজোর জন্য দুটো পরোটা বানিয়ে দিই, তারপরে আমাদেরটা করে নেব। আমাকে আগের দিনের ভিডিওতে সোনালি কমেন্ট করেছিলে, সোনালি লিখেছিলে, হাই দিদি কেমন আছো? আমি খুব ভালো আছি সোনালি, তুমি কেমন আছো? তুমি আরও লিখেছো, আমার ছেলে স্মৃত, সেও তোমার ভিডিও দেখে, তোজোকে তুমি যেভাবে টিফিন করে দাও আমিও টিফিন করে দিই সেইভাবে সোনাইকে, বেশ ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এইভাবেই পাশে থেকো। আর কি বলতো, আমি চেষ্টা করি তোজোকে মোটামুটি একটু হেলদি খাবার দেওয়ার, আর তার সাথে একটু প্রোটিনটা যাতে ঠিকঠাক পায় সেই রকমই খাবার দাবার দেওয়ার। তোমাদের আমার টিফিনে অনেকেরই হেল্প হয় শুনেছি, আমিও জানো তো এটা অনেকটা বুদ্ধি খাটিয়ে সারা সপ্তাহে কী কী টিফিন দেবো এরকমই চিন্তা ভাবনা করে থাকি। তো যাই হোক, ওইদিকে দুটো লেচি কেটে নিয়েছি বড় বড় করে, তার মধ্যে পুর ভরে নিচ্ছি। আর কিছুটা এক্সেস যেই পুরগুলো থাকছে, যেটা মুড়তে অসুবিধে হচ্ছে, আসলে পুরটা তো গরম, সে কারণে মুড়তে একটু অসুবিধে হচ্ছে, এটা ঠান্ডা হলে আর কোনো রকমের সমস্যাই হবে না। আর তারপরে লেচিগুলোকে ভালো করে আটা দিয়ে বেলে নিয়েছি, আর এখন আগে সেঁকে নেব, তারপরে কিন্তু হালকা করে তেল দিয়ে এটাকে ভেজে নেব। আর কি জানো তো, তোজোকে না প্রতিদিন তো ভাত দিই না, যেদিন আমি ওকে ভাত দিই না বা ও যেদিন ভাত নিতে চায় না সেদিনকে কিন্তু আমি এরকম ধরনের টিফিন করে দিই। আর ও যখন ফেরে ওকে কিন্তু আমি 2 গ্রাস ভাত একটু খাইয়ে দিই, কারণ কি জানো তো, ভাতের নাড়ি আমাদের বাঙালিদের, একটু ভাত না খেলে ওরা কি করে শরীরে শক্তি পাবে বলো। তাই জন্য একটু করে ও ফেরার পরে দুমুঠ মতো ভাত ওকে আমি খাইয়ে দিই। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে দেখো পরোটাগুলোকে কিন্তু একে একে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর পরোটাগুলো না গোটা দেবো না, ওকে বলেছিলাম পরোটাগুলো একটু পিস পিস করে যেরকম আমরা পিৎজা খাই সেরকম আকারে কেটে নেব। আর তার সাথে একটা ডিমের পোচ দিয়ে দিচ্ছি, আর প্রতিদিনে যেরকম শশা দিই সেটা তো দেবই। ও না শশাটা খেতে এতটাই বেশি ভালোবাসে, ওর পরিবর্তে অন্য কোনো ফ্রুটস যদি দিতে চাই সেটা আর নেয় না।
আমাকে আগের দিনের ভিডিওতে সুমনা নস্কর দিদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে আমি তোমার ভিডিও প্রতিদিন দেখি ডাউনলোড করে, কারণ আমার ফোনে নেট নেই আমার হাজব্যান্ডের হটস্পট নিয়ে, কিন্তু সাবস্ক্রাইব করা হয়নি। এটাতে একটু তো রাগ করলাম, কেন তুমি আমাকে সাবস্ক্রাইব করোনি প্রতিদিন যেখানে আমার ভিডিও দেখো। তো যাই হোক, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তুমি লিখেছো তোমার রান্নাঘরে যে ছোট ছোট কাচের বোতলে মশলা রেখেছো, ওগুলো কোথা থেকে কিনেছো আর কত দাম নিয়েছে। ভালো থেকো, তুমিও খুব ভালো থেকো। আর ওই কাচের কন্টেনারগুলো না প্রায় আমি 4 বছর আগে কিনেছি। ওটা আমি মিশো থেকেই মোস্ট প্রবাবলি কিনেছিলাম, তোমাদের সাথে আমি লিঙ্ক শেয়ার করে দেবো। আর ওটার দাম ওই 12টা সেট মোটামুটি 350 থেকে 400 টাকার মধ্যেই নিয়েছিল। তো যাই হোক, সকাল থেকে এক পর্ব যুদ্ধ শেষ হলো, এখন আর এক পর্ব শুরু হলো। তোমরা তো জানোই তোজোকে মানে পাঠানোর আগে পর্যন্ত আমার একটা যুদ্ধ থাকে, তো সেটা মিটিয়ে এখন বাকি কাজগুলো যেগুলো ঘরের আছে সেগুলো করে নেব। সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে জানো তো এত তাড়াতাড়ি কাজ হলো কেন, যেহেতু আজকে জামা কাপড় কাচিনি। কারণ সকাল থেকে মেঘটা না পুরো অন্ধকার হয়েছিল, মনে হচ্ছে এই বোধহয় বৃষ্টি আসবে। আর তার জন্য জামা কাপড়গুলো আমি একটু দোনামোনাই করছিলাম, স্নানের সময় কাচার কথা, তাই জন্য আজকে আর সকালবেলা জামা কাপড় কাচিনি। এদিকে বিছানা চাদরটা চেঞ্জ করে দিচ্ছি, আর তারপরে কিন্তু ওই ঘরটা পরিষ্কার করে জামা কাপড়গুলো কেচে নেব। আজকে হাতেই কাচবো, কারণ খুব বেশি নেই, বেশি যদি হয় ওই একটা চাদরই একটু বড় আছে, বাকি ছোটখাটো জামা কাপড়। এই কটা জামা কাপড় আমি হাতেই কেচে নেবো, এর জন্য আর মেশিন চালানোর প্রয়োজন নেই। আসলে কি বলতো, আমরা কিন্তু মানুষ অভ্যেসের দাস। একটা জিনিসের কিন্তু খুব বাজে অভ্যেস হয়ে গেলে সেটা কখনোই আমরা কিন্তু মানে ত্যাগ করতে পারবো না। তাই চেষ্টা করি দুটোকেই অল্টারনেটিভভাবে ইউজ করা। যেরকম ওয়াশিং মেশিনটাও ইউজ করি, সেরকম আমি কিন্তু হাতে কাচাটাও বিশেষ করে প্রেফার করি। কারণ তোমরা তো জানোই আমার প্রতিদিন জামা কাপড় কাচতে লাগে, কারণ প্রতিদিন তোজোর জামা কাপড় থাকে, আমার থাকে। তো সেগুলো তো আমি একেবারে রেখে দিতে পারবো না, ওগুলো আমাকে ডেলিকাটটা কেচে নিতেই হবে। তাই জন্য অল্প বিস্তার কাচা ধোয়া আমি প্রতিদিন হাতেই করি। যেদিন বেশি জমে সেদিন আমি মেশিনটা চালাই, তাছাড়া নয়। তো যাই হোক, কথা বলতে বলতে ওই ঘরটা কিন্তু আমার গোছানো হয়ে গেছে, আর এই ঘরটা মোটামুটি পরিষ্কারই রয়েছে। শুধু বিছানা চাদরটা একটু কুচকে রয়েছে, ওটা টান টান করে বিছানাটা ঝেড়ে নিলেই কিন্তু আমার এই ঘরের কাজটাও হয়ে যায়। আর তারপরে জামা কাপড়গুলো কাচা ধোয়া করে নেব। আসলে কি জানো তো, আমি ভীষণ বাস্তবতায় বিশ্বাসী। আমি মনে করি এতদিন তো আমি কষ্ট করেই জামা কাপড়গুলো কেচেছি, দুদিনের জন্য আমি মেশিন পেয়ে সবসময় এখন মেশিন চালাবো, সেটা কিন্তু আমি কখনোই পছন্দ করি না। আর সেক্ষেত্রে আমার ওই জিনিসটা আসেও না। কখনো গিয়ে ভাবলে মনে হয় কি যে অনেকটা টাকা কারেন্টের বিলও পুড়ে যাবে, আর অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। হাতে কাচলে তো আমার এই কাজটা 15 মিনিটের মধ্যেই হয়ে যাবে। তাই বাবা আমার হাতে কেচে নেওয়াই ভালো। আর যদি খুব সমস্যা মানে খুব আকাশের পরিস্থিতি খারাপ থাকে, সেক্ষেত্রে আমি একটু ড্রাই করে নিই। তবে আজকে ধীরে ধীরে আকাশে দেখলাম পরিষ্কারই হয়ে যাচ্ছে, রোদও উঠেছিল, যার জন্য হাতে কেচেই দিয়েছি। আর সত্যি কথা বলতে এগুলো বেলার দিকে করে শুকিয়ে গেছে। বৃষ্টি হয়েছে তবে দুপুরের দিকে হয়েছে, সকালের থেকে ভালোই ওয়েদারটা ছিল। তবে কি জানো তো, একটা প্যাচ প্যাচে গরম ছিল। জানোই তো বর্ষাকালের ওয়েদার ভীষণ বাজে হয়, এই মেঘ এই বৃষ্টি আবার এই রোদ, তার মধ্যে গরমটাও যে এত বিচ্ছিরি সেটা আর কি বলবো। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে জামা কাপড়গুলোকে ভিজিয়ে নিলাম, তারপরে ভালো করে থুপে থুপে কেচে নিচ্ছি। আর এই কাঁচা ধোয়া দেখলে না আমার হাজবেন্ড আমাকে ভীষণ বকাঝকা করে। কি করবো বলো, এতদিনের অভ্যেস আমি কিভাবে ছাড়তে পারি। তো যাই হোক, কথা বলতে বলতে জামা কাপড়গুলো আমি ভালো করে কেচে নিয়েছি, আর এখন ধুয়ে নিচ্ছি। আমাকে মিতালিদি কমেন্ট করেছিলে, দিদি লিখেছিলে খুব ভালো লাগলো ভিডিওটা। সত্যি গো, সংসার ভালো রাখতে হলে গৃহিণীদের কতগুলো নিয়ম মেনে চলতে হয়। ভালো থেকো, ভালোবাসা নিও। তুমিও খুব ভালো থেকো দিদি। আসলে যখন না সংসার করতে আসি তখন এতটা তো বুঝতাম না, কিন্তু আমার মা একটা কথা বলতো, আচারে বিচারে লক্ষ্মী, জানো তো। তাই ওই মায়ের কথাটা এখনো কিন্তু আমার প্রতিটা মুহূর্তে মনে পড়ে। তুমি যতই কাজবাজ করো, কাজবাজ যদি পরিপাটিভাবে করো আর একটু গুছিয়ে সুন্দরভাবে করার চেষ্টা করো, তাতেই কিন্তু সংসারের লক্ষ্মীশ্রী বজায় থাকে। আর তাছাড়া আমাদের মেয়েদের কিন্তু সংসারের পদে পদে অনেক নিয়ম কানুন মানতে হয়, তাতে করে সংসারের কিন্তু মঙ্গলই হয়। আর আমি কিন্তু বিয়ের পর থেকে প্রথম দিকে হয়তো এগুলো করিনি, তবে ধীরে ধীরে এগুলো করা শিখেছি। আসলে কেউ কিন্তু আমরা জন্মাবার পর থেকেই কাজবাজ শিখে যাই না। কাজবাজগুলো রপ্ত করতে আমাদের যেরকম মা হেল্প করে, সেরকমভাবে কিন্তু শ্বশুরবাড়িতে এসে শাশুড়ি মারাও হেল্প করে। তবে এক্ষেত্রে বলা বাহুল্য, আমার শাশুড়ি মা যেহেতু অসুস্থ ছিলেন, উনি সেইভাবে কোনো কাজই করতে পারতেন না। তবে উনি যতদিন ছিলেন আমি যেই কাজগুলো করতাম উনি কিন্তু আমাকে ধরিয়ে ধরিয়ে দিত, আর সেই থেকেই কিন্তু কাজবাজগুলো আমার শেখা। আর সব থেকে বড় বিষয় আমার ক্ষেত্রে কি জানো তো, আমার সংসারের চাপটা হট করে আমার কাঁধে একেবারে পড়ে গেছিলো।
আর সেই চাপে চাপেই কিন্তু সংসারের কাজগুলো আমি শিখেছি। আর এখন চাপ বলবো না, এটা আমার কাছে একটা ভালোবাসার জায়গা। আর সংসারটা আমার কাছে কিন্তু একটা মন্দিরের মতন, যেগুলো মানে যেখানের কাজগুলো করতে কখনোই কষ্ট হয় না, বরঞ্চ এগুলো ভালোবাসার সাথে কাজগুলো করা হয়ে যায় সংসারের। আমাকে মহুয়াদি কমেন্ট করেছে, দিদি লিখেছে সকালে উঠে অনেকগুলো কাজ পরপর করে নাও, মাঝে একটু রেস্ট নিও, শরীরটা ঠিক থাকবে। দুষ্টু কে হয় গো, ইচ্ছে হলে বলো, কোনো জোর নেই। আর আমারও একটা মেয়ে আছে, ওকে আশীর্বাদ করো। তোমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করি যাতে ও অনেক বড় হয় আর একটা ভালো মানের মানুষ হয়। আর তোমাকে যেন সবসময় ও সাপোর্ট করে। আসলে কি বলতো, ঘরের মধ্যে হাজবেন্ডরা তো থাকেই, সাথে বাচ্চা কাচ্চারাও যদি মাদের একটু করে সাপোর্ট করে না, মাদের কিন্তু তার থেকে বড় ভালো লাগা কিছুই থাকে না। আর দুষ্টু হচ্ছে আমার মেয়েই বলতে পারো। ও আসলে আমার দাদার মেয়ে। ওর যখন 3 বছর বয়স, ওর মা না ওকে রেখেই চলে গেছিলো, তারপরে দাদা আর বিয়ে করেনি। আর আমার মা যতদিন বেঁচে ছিল আমার মাই কিন্তু ওকে দেখাশুনো করতো। আর মা মারা যাওয়ার পরে ওই বাড়িতে দুটো ছেলের মাঝে ও একা হয়ে যাবে বলে আমি ওকে আমার কাছে নিয়ে এসেছি। এখানেই পড়াশোনা করে থাকে থাকে সমস্তটাই। তাই এখন বলতে পারো আমার তোজোর সাথে সাথে ও আমার মেয়ে। তো যাই হোক, কথা বলতে বলতে ওদিকে কিন্তু বাজারটা চলে এসেছিল। বাজার থেকে আজকে পুঁই শাক আনা হয়েছিল, সাথে 2 রকমের মাছ, মানে পুঁই শাকটা করার জন্য মাছের মাথা, আর তার সাথে এনেছিল একটু আর মাছ। তো সেই রান্নাগুলো করার আগে হাজবেন্ডকে ওদিকে কিন্তু খেতে দিয়ে এসেছি, কারণ আমি আগে পরোটাগুলো ভেজে নিয়েছি, রান্নাঘরে এসেই আগে পরোটাগুলো করে নিয়েছি, তারপরে কিন্তু দুপুরে রান্নায় হাত দেবো। হাজবেন্ড ওইদিকে আবার টাইমিংয়ের মধ্যে বেরোবে তার জন্য। আর এই তার মধ্যে কিন্তু হাজবেন্ড আবার সমস্ত কাটাকাটিগুলো করে দিয়েছে, মাছ ধোয়ার সাথে সাথে এগুলোকেও কিন্তু আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর তারপরে একে একে রান্নাগুলো বসিয়ে দেবো। আর থ্যাংক ইউ সো মাচ মহুয়াদি এত সুন্দর করে আমাকে বলার জন্য। আসলে কি জানো তো দিদি, সকাল থেকে কাজবাজগুলো যখন শুরু করি আমি বসার না চিন্তা করি না, আর বসার সময়টুকুও পাই না। ভাবি কি কাজগুলো শেষ করে যদি আমি একেবারে বসতে পারি তাহলে আমি অনেকটাই রিল্যাক্স থাকবো। আর কাজগুলো যদি বাঁধিয়ে রেখে আমি 2 মিনিট বসতে যাই তাহলে মনে হবে কি আমার এখন ওই কাজটা বাকি আছে, কখন গিয়ে করব। এই মনের মধ্যে একটা টেনশন কাজ করে, আর কতক্ষণে সেই কাজটা করব তার জন্য অপেক্ষা হতেই থাকে। তাই জন্য আমি এইটা মাথায় নিয়েই কাজ করি যে যত কাজই থাকুক আমি কাজবাজ করে, আমার যদি একটু কম সময় বসার পাই তবুও ভালো, কিন্তু আমি কাজবাজ শেষ করে একেবারে বসবো। তাহলে আমি নিশ্চিন্ত মনে বসতে পারবো, আমাকে কেউ আর কাজের কথা বলার তো কেউ নেই। নিজের মনেরই মন বলবে না যে ওই কাজটা এখনো বাকি আছে তুই গিয়ে কর, তো এই বিষয়গুলো আসবে না। তার জন্য আমি একেবারে কাজবাজ সেরেই বসি। তো কথা বলতে বলতে ওইদিকে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখন একে একে মাছগুলো ভেজে নিচ্ছি। আর মাছ, বোয়াল মাছ এগুলো তো আঁচ ছাড়া মাছ, সেই কারণে না এই মাছগুলো ভীষণ ফাটে, তাই জন্য ওই কড়াইতেই ঢাকা চাপা দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। এমনিতেই যেই কড়াইতে করি না কেন আমি এই মাছগুলো কিন্তু একটু ঢাকা চাপা দিয়েই করি। এক্ষেত্রে কি বলতো, তেলটাও কম ছিটকায়, আর গায়ে হাত পা তো তেল আসেই না, সাথে এদিক ওদিক তেলটাও কম ছিটায়, আর কাজবাজগুলো করতেও সুবিধা হয়। নাহলে রান্নাঘর না ভীষণভাবে নোংরা হয়ে যায় এই মাছ ভাজতে গিয়ে। আসলে কি বলতো, কাজবাজগুলো করতে ভালোবাসি বলে কাজবাজগুলো করি সেটা বড় কথা নয়। কাজবাজগুলোর সাথে নিজস্ব একটু যদি আমরা বুদ্ধি অ্যাপ্লাই করতে পারি তাহলে সংসারের প্রতিদিনের কাজগুলো কিন্তু আমাদের কাছে অনেকটাই সহজ হয়ে দাঁড়ায়। তো যাই হোক, দুটো গ্যাসে দুটো রান্না বসিয়ে দিয়েছি, ওইদিকে মাছগুলো ভেজে নিচ্ছি, আর এদিকে পুঁই শাকটা করার জন্য মাছের মাথাটাকেও ভালো করে ভেজে নিয়েছি। এবারে কিন্তু পুঁই শাকটা করে নেব। তবে আজকে জানো তো ভীষণ বড় একটা ভুল করেছি, পুঁই শাকটা না আগে যে পেঁয়াজ রসুনটা দিয়ে ভালো করে ভেজে সম্বারটা দেবো সেটাই ভুলে গেছি। আজকে আগেই সবজিগুলো দিয়ে দিয়েছি, তারপরে সবজিগুলো ভাজার পরে আবার তুলেছি, তুলে তারপরে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে ভেজে তারপরে রসুন থেতো করে ভেজে তারপরে সবজিগুলো দিয়ে রান্নাটা করেছি। তো যাই হোক, এদিকে কিন্তু আজকে আর মাছের একটু ওই ঝাল মতন করব, সেই ক্ষেত্রেও আমার পেঁয়াজটা লাগবে, তাই কড়াইতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি, আর তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। আর গুঁড়ো মশলা হিসাবে এখানে নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এরকমটাই ব্যবহার করেছি, সাথে একটা টমেটোও দিয়ে দিয়েছি। আর এইভাবে কিন্তু আজকে মাছের ঝোলটা রান্না করেছিলাম, দারুণ সুন্দর খেতে হয়েছিল। আর পুঁই শাকটা ওই যে যেমনটা বললাম খুব ভুল করেছি, আগেই মানে ফোড়ন দিয়ে আমি পেঁয়াজটা না ভেজে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। তো যাই হোক, সবজিগুলো তুলে আবারও কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ ভেজে তারপরে কিন্তু সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। আর এখন দেখো শাকের জন্য মশলাটাও সুন্দর কষে গেছে, সাথে এবার শাকটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে দিয়ে এখন রান্নাটা করে নেব। আমাকে অনামিকা কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে খুব দারুণ লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ অনামিকা, এইভাবেই তোমরা আমার পাশে থেকো। আর ঝুমা আমাকে কমেন্ট করেছিলে, ঝুমাদি লিখেছিলে তোমার কাফতানটা খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, ওটা না আমার প্রায়
4-5 বছর আগের কাপ্তান। খুব একটা আমার তো নাইটি পরা হয় না, নাইটি আমি পরি হচ্ছে এই ধরো কাজবাজ শেষে যখন একটু ফ্রেশ হয়ে নিই তখন নাইটিটা পরেই একটু দুপুরে রিল্যাক্সভাবে ঘুমাই। আবার সন্ধেবেলার সময় নাইটি চেঞ্জ করে পুজো টুজো দিয়ে আবার ওই নাইটিটা পরে রাত্রিবেলা শুই। যার জন্য নাইটি আমার সকাল থেকে লাগে না, শুধু দুটো নাইটি রাত্রিবেলা আর ওই দুপুরবেলা এই কাজ দুটোতেই লাগে আমার। আর দেখবে আমরা যদি কোনো জিনিস যত্ন করে রাখতে পারি সেই জিনিসটা আমাদেরকে কিন্তু অনেক দিন পর্যন্ত সাথ দেয়। তাই আমি চেষ্টা করি ঘরের জামা কাপড় কেন, ঘরের সমস্ত জিনিস থেকে শুরু করে একটু যত্ন করে রাখার। এক্ষেত্রে আমাকে কিন্তু তারা অনেক দিন পর্যন্ত সাথ দেয়। এই যে ধরো আমার এই ফ্রিজটা বলতে পারো আমার বিয়ের অনেক বছর আগে, প্রায় 15-16 বছর আগেকার ফ্রিজ, এখনও কিন্তু বেশ ভালো আছে। আমার হাজব্যান্ডকে যদি বলি কি গো ফ্রিজটা কি এবারে চেঞ্জ করবে, ও বলে কি ফ্রিজটা তো এখনও ভালোই রয়েছে, পরে চেঞ্জ করার চিন্তা করব। আসলে বাড়িঘর আগে করে নিই, তারপরে ফ্রিজটা চেঞ্জ করার চিন্তা করব, এই মুহূর্তে নয়। তারপর ধরো আমাদের যে টিভিটা রয়েছে ওই টিভিটাও কিন্তু প্রায় 11 বছরের কাছাকাছি বয়স হয়ে গেল, এখনও বেশ ভালো আছে। শুধু আমার ঘরে যদি কোনো কিছু নষ্ট হয় সেটা হচ্ছে আমার ড্রেসিং টেবিলটা। আসলে কি জানো তো, দুবার আমাদের ঘরে জল ঢুকে গেছিলো, আর জল ঢুকে যাওয়ার কারণে ওগুলো যেহেতু প্লাই দিয়ে তৈরি, সেক্ষেত্রে ওই মানে ড্রেসিং টেবিলের পায়াগুলো না জল লাগার ফলে ফুলে ফুলে নষ্ট হয়ে গেছে। এছাড়া আমার ঘরে কিন্তু কোনো জিনিসও এখনো পর্যন্ত নষ্ট হয়নি। আর বিশেষ করে বাবার দেওয়া জিনিস তো খারাপ হলে ভীষণ খারাপ লাগে। ওগুলো আমার ঘরে যে সমস্ত জিনিস আছে বেশিরভাগটাই আমার বিয়েতে পাওয়া। শুধু আমার ওই ড্রেসিং টেবিলটাই নষ্ট হয়ে গেছে, ওটাই খুব খারাপ লাগে। তবে সময়ের সাথে সাথে তো আমাদের কিছু পরিবর্তনেরও প্রয়োজন আছে, তাই জন্য ওটা পরিবর্তন করার চিন্তা ভাবনা করেছি। তো কথা বলতে বলতে দেখো রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে, সাথে এখন রান্নাঘরটাও প্রতিদিনের মতন পরিষ্কার করে নিচ্ছি। আসলে প্রতিদিন রান্নার পরে বা রান্না করতে করতে আমি রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে নিই, যার জন্য কিন্তু প্রতি মাসে যে ডিপ ক্লিনিং করতেই হবে তার কোনো কিন্তু বাধ্যবাধকতা নেই। প্রতিদিন যদি আমরা রান্নার সাথে সাথে বা রান্না হওয়ার শেষে যদি কিছুটা সময় আমরা রান্নাঘরকে দিতে পারি, সেক্ষেত্রে রান্নাঘর কিন্তু সবসময় পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকে। আর রান্নাঘরটা আমার মনে হয় সবথেকে ইম্পর্টেন্ট, বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সব সময়ের জন্য, কারণ রান্নাঘর থেকে তো আমাদের সারাদিনের খাবার দাবার তৈরি হয়। আর সত্যি কথা বলতে আমাদের মেয়েদের কিন্তু সারা দিনের বেশিটা সময় এই রান্নাঘরেই কাটে, তাই রান্নাঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা আমার কাছে ভীষণ জরুরি। তোমাদের কার কাছে কীরকম সেটা জানি না, তবে আমি ভীষণভাবে রান্নাঘরটাকে পছন্দ করি। ঘর বাড়ি তো আছেই, তবে রান্নাঘরটা আমার কাছে খুব পছন্দের একটা জায়গা। পুরো সংসারটাই আমি ধীরে ধীরে নিজের হাতে গুছিয়েছি, তাই সংসারটাই আমার কাছে ভীষণ মায়ার জায়গা, ভীষণ পছন্দের জায়গা। এটা ছেড়ে যাওয়ার কথা কখনো চিন্তাও করতে পারি না, তাই জন্য নিজের কঠোর পরিশ্রম হলেও কিন্তু একা হাতে সংসারের প্রতিটা জায়গা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখারই চেষ্টা করি। আর একা হাতে কাজগুলো করতে কখনো কখনো হয়তো খারাপ লাগে, একটু কষ্ট হয়, তবুও কিন্তু মনে করি যে এত কষ্ট করে সংসারটাকে সাজিয়েছি, একটু যদি নোংরা হয় বা কোনো জায়গাটা যদি নোংরা হয়ে পড়ে থাকে, সেটা দেখতে না ভীষণ খারাপ লাগে। আর মনে হয় কি কতক্ষণে সেই কাজটা আমি কমপ্লিট করব, না হলে সেই জায়গাটা তো খারাপ লাগছে, আমার নিজেরও আরও বেশি খারাপ লাগে। তো তার জন্য চেষ্টা করি সবসময় সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু রান্নাঘরের সমস্ত কাজই হয়ে গেছে। হাতে হাতে রান্নার কটা বাসন ছিল সেগুলো মেজে নিয়েছি। আসলে যখন রান্না করি তখনই রান্নার বাসনগুলো মেজে নিলে না অনেকটা বাসনই আমার কম পড়ে, মানে কাজটা অনেকটা এগিয়ে যায়। আর আমি সেইভাবেই কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। সাথে সকাল থেকে যেই বাসনগুলো ওখানে মেজে রাখা হয়েছিল ঝুড়িতে, সেই ঝুড়িটা খালি করে বাসনগুলোকে ভালো করে জায়গা মতন গুছিয়ে রাখছি। তারপরে ঘরটা মুছে নিলেই রান্নাঘরের সমস্ত কাজ হয়ে যায়। আর সত্যি কথা বলতে আমার অনেকটা দুপুরের কাজও এগিয়ে যায়। বিকালে তো খুব একটা বেশি কাজ বাজ থাকে না, তাই বিকালে সেরকমভাবে তোমাদের সাথে ভিডিও করি না। সকালের থেকে আমার মানে একটা যুদ্ধ চলে এই 11টা 11:30 অবধি, তারপর থেকে আমি অনেকটাই রিল্যাক্স। আর তোজো না আসা পর্যন্ত তো আরও রিল্যাক্স, ঘর পুরো ফাঁকায় থাকে। দুষ্টু তো বড় হয়ে গেছে, ও তো আর অত দুষ্টামি করে না, তবে তোজো এলে একটু দুষ্টুমি করে, একটু ঘর বাড়ি নোংরা হয়। ও না থাকলে কিন্তু যতক্ষণ না থাকে ততক্ষণ একদম সমস্তটাই জায়গার জিনিস জায়গায় থাকে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো এখন ঘরটাকেও ভালো করে মুছে নিচ্ছি। আসলে সকালবেলা না একবার করে ঘরটা মোছা হয়, তারপরে রান্নার সময় যখন রান্না করি টুকটাক জল এদিক ওদিক ছেটে, তেল ছিটে, তারপরে ধরো কোনো কিছু কাটলাম, সবজির কোনো টুকরো এদিকে হয়তো পড়ে রয়েছে, তো সেই সমস্ত মিলিয়ে না রান্নার পরে রান্নাঘরটা একটু না মুছলে যেন পরিষ্কারই থাকে না। তাই রান্নার পরে রান্নাঘরটা মুছে নিলে একদম পরিষ্কার টিপটা থাকে প্রতিটা জায়গায়। রান্নাঘরের একদম সুন্দরভাবে পরিষ্কার করেই কিন্তু তারপরে আমি রেস্টের খোঁজ নিই, তাছাড়া কিন্তু সেটা করিই না। তো যাই হোক, রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি নিজে ফ্রেশ হয়ে নেব আর তারপরে লাঞ্চটাও সেরে নেব। আজকের লাঞ্চে ছিল আগের দিনের খারকোল বাটা, আর তার সাথে চাটনিটাও ছিল, আর বাকিগুলো আজকেই রান্না করেছি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।